স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। জানিয়ে দিতে চাই আজকে কি থাকছে সংবাদ যুগে। এটিকে এখনো সংঘাত কিংবা উত্তেজনা বলার সুযোগ নেই। ইসরায়েল এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইরান এবং ইরাকের মধ্যে সংঘটিত ছিল, সেই সময় কিন্তু এটি বন্ধ ছিল কিছুদিনের জন্য, এবং তখন কিন্তু বিশ্ব বাজারে তেলের যে দাম সেটি কিন্তু অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছিল। যুদ্ধের কারণে তেলের দাম যদি আজকে বেড়ে যায়, ধরুন কথার কথা আজকে বেড়ে যায় বা আগামীকাল বেড়ে যায়, তাহলে এটার প্রভাব কিন্তু সাথে সাথে বাংলাদেশে পড়ার কথা নয়। কারণ আমরা কালকেই বা আজকেই তেল আমদানি করছি না, আমরা অনেক আগেই তেল আমদানি করে আমরা মজুদ রেখেছি। এবারে থাকছে বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাত এশিয়া সহ বিশ্বজুড়ে দুশ্চিন্তা বাড়াচ্ছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন সংঘাত না থামানো গেলে পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে গড়াতে পারে। তারা জানাচ্ছেন যদি দীর্ঘমেয়াদে যুদ্ধ চলে তাহলে বিশ্বকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। রাতের আধারে ঘোষণা ছাড়াই ইসরায়েল ইরানে টার্গেট হামলা করে প্রাণহানি ও সম্পদহানি ঘটায়। আত্মরক্ষার্থে ইরানও পাল্টা হামলা চালিয়েছে তেল আবিবে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে বিশ্ববাজারে, প্রভাব আছে আকাশপথেও। 2 দিনের পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলের তুলনায় ইরানের ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। এই সংঘাতের পরিণতি বিশ্ব অর্থনীতিতে পড়েছে। দীর্ঘমেয়াদে সংঘাত অব্যাহত থাকলে কুফল সারা বিশ্বে ছড়াবে বলে মত বিশ্লেষকদের। এটিকে এখনো সংঘাত কিংবা উত্তেজনা বলার সুযোগ নেই। ইসরায়েল এটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। ইরান মুখে স্বীকার না করলেও তারাও যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে ইসরায়েলের অন্তত 1 জন নিহত ও 69 জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে ইরানের সামরিক প্রধান নিহত হয়েছেন। সেই সাথে তাদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরায়েল এখন ইরানকে পুরোপুরি ধ্বংস করতে যাচ্ছে, বিশেষত তাদের পারমাণবিক স্থাপনাগুলো। যুদ্ধ কতদূর গড়াবে সে বিষয়ে এখনও নিশ্চিত না হলেও সব দেশকেই জ্বালানি তেলের সংকটে ভুগতে হবে বলে মনে করেন হংকং বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ফরিদ আহমেদ। ওয়েল সাপ্লাই, আমি যেটি বলবো সেটি হলো যে আমরা জানি যেটি হলো যে সিবর্ন ট্রেডেড ওয়েলের 34% আপনার গ্লোবাল ওয়েল যে সাপ্লাই সেটি কিন্তু আপনার এই হরমুজ প্রণালীর মাধ্যমে হয়ে থাকে, মধ্য দিয়ে হয়ে থাকে। এবং এই জায়গায় আপনি যদি দেখেন যেটা হলো যে হরমুজ প্রণালী সর্বশেষ 1984 সালে যখন আপনার ট্যাঙ্কার যুদ্ধ, যেটি নাকি ইরান এবং ইরাকের মধ্যে সংঘটিত ছিল, সেই সময় কিন্তু এটি বন্ধ ছিল কিছুদিনের জন্য, এবং তখন কিন্তু বিশ্ব বাজারে তেলের যে দাম সেটি কিন্তু অস্বাভাবিক পর্যায়ে চলে গিয়েছিল, এবং সেটি কিন্তু এবার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ধনী দেশগুলোর তুলনায় দরিদ্র দেশের সংঘাতের পরিণতি ভয়াবহ হয়। সেক্ষেত্রে দক্ষিণ ও মধ্য এশিয়ার নাজুক অর্থনীতির দেশগুলোতে ক্ষতির মাত্রা বেশি বলে অভিমত বিশ্লেষকদের। যুদ্ধের কারণে শ্রীলঙ্কা 3 ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কিছু প্রবাসী আছেন যারা ইসরায়েলে কাজ করেন, তাদের নিরাপত্তা নিয়ে আমাদের ঝুঁকি আছে। সম্ভবত আমরা রেমিটেন্স আগের মতো পাবো না। অন্যদিকে ইরানের সঙ্গে আমাদের তেল আমদানির সম্পর্ক, তেলের দাম বৃদ্ধি পেলে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইসরায়েলে চা রপ্তানি করে থাকি, এদিক থেকেও আমরা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হব। পাকিস্তানের প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন আমিও সেভাবেই বলতে চাই। আমরা গতকালও কোনো যুদ্ধ চাইনি, আজও কোনো যুদ্ধ চাই না, এবং পাকিস্তানের সরকার ও মানুষ আগামীকালও যুদ্ধ চায় না। আমরা বিশ্বের শান্তি এবং প্রগতি দেখতে চাই। এই সংঘাতের কারণে বাংলাদেশে প্রভাব পড়বে না বলে জানান গবেষক অধ্যাপক আব্দুর রহিম। ইসরায়েল ইরান যুদ্ধের কারণে তেলের দাম যদি আজকে বেড়ে যায়, ধরুন কথার কথা আজকে বেড়ে যায় বা আগামীকাল বেড়ে যায়, তাহলে এটার প্রভাব কিন্তু সাথে সাথে বাংলাদেশে পড়ার কথা নয়। কারণ আমরা কালকেই বা আজকেই তেল আমদানি করছি না, আমরা অনেক আগেই তেল আমদানি করে আমরা মজুদ রেখেছি, সরকার মজুদ রেখেছে। তো কিন্তু যুদ্ধের লাগার সাথে সাথে দেখা যায় কোনো একটা বাংলাদেশের বাইরে 1000 মাইল দূরে কোনো একটা ঘটনা ঘটলে সেটাকে পুঁজি করে, সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে আমাদের অসাধু ব্যবসায়ীরা কিন্তু সেটা মুনাফা লুটার একটা চেষ্টা করে যায় তারা, এবং সেটা সবসময় করেই যাচ্ছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ চললে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে বলেও মত বিশ্লেষকদের। যদি সরকার যদি আসলে প্রশাসন চোখ কান খোলা থাকে, প্রশাসন যদি ঠিকভাবে কাজ করে, তাহলে এই সরকারের সময় এই সিন্ডিকেট গড়ে ওঠার কোনো সুযোগ নেই। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। ইসরায়েলের হামলার পর প্রতিশোধ হিসেবে দেশটিতে ৫ম দফায় হামলা শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
ইসরায়েল দাবি করেছে তারা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে, তবে ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য। ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 86 জন নিহত এবং 341 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তেহরানে 78 জন এবং দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে 8 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এভাবেই একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব শহর। শনিবার মধ্যরাতে ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমেও শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। হামলার আগে বেজে ওঠে সাইরেন। দ্রুত সাধারণ মানুষজনকে আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইরানের হামলার জন্য আগেই প্রস্তুত ছিল দেশটি, তারপরেও বেসামরিক নাগরিক হতাহত সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইসরায়েলের। ইরানের হামলা শেষ হওয়ার পর ইসরায়েল আবারও দেশটিতে হামলা করে। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহরে 5 ধাপে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার দাবি, ইরান জুড়ে শত শত হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে 8টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন জ্বলতে দেখা যায়। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে কমপক্ষে 2টি মিসাইল বিমানবন্দর এলাকায় আঘাত এনেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তবে এসব হামলার প্রচেষ্টা রুখে দিতে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে ইরানে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন হবে হামলা চালিয়ে যাবে তার বাহিনী। অপারেশন রাইজিং লায়ন নামে আমরা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান শুরু করেছি। আমরা জানি ইরানের মানুষজনও তাদের শাসকদের পছন্দ করেন না। আমরা আসলে ইরানের সাধারণ জনগণের পক্ষেই লড়াই করছি, আর যতক্ষণ প্রয়োজন হয় ইরানকে লক্ষ্য করে এ হামলা চলবে। এরই মধ্যে আয়াতুল্লাহ আল খামেনি জানিয়েছেন, সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবেলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। এই অশুভ, ঘৃণ্য এবং সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেওয়ার সময় এসেছে এবং আল্লাহর ইচ্ছায় আমরা তা দেব। তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না। জায়নবাদীদের জীবন নিশ্চিতভাবে কঠিন এবং তিক্ত করে তোলা হবে। যে ঘৃণ্য অপরাধ তারা করেছে, এরপর তারা নিরাপদে পালিয়ে যেতে পারবে না। এদিকে মার্কিন মদতে ইসলামিক রিপাবলিকে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি আমির সাইয়েদ ইরাভানি বলেছেন, কূটনীতিকে মাটিচাপা দিয়ে সমঝোতার সব প্রচেষ্টাকে ধূলিসাৎ করে দিচ্ছে ইসরায়েল। তবে এই অভিযোগকে খারিজ করে দিয়ে ইসরায়েলি স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন দাবি করেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলের হামলা ছিল জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া একটি পদক্ষেপ। সৃষ্টি ঘটক, 71। ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী এক জেনারেল। ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল এবং তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করে। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানকে লক্ষ্য করে শতাধিক ড্রোন পাঠায় ইরান, যার প্রায় সবই প্রতিহতের দাবি করেছে ইসরায়েল। এসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ এবং সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে জনাব সিরাজুল ইসলাম, আপনার কাছে একটু জানি যে ইরান ইসরায়েল দুপক্ষের কেউই এখন পর্যন্ত হামলা বন্ধ করেনি। উত্তেজনা বিন্দু পরিমাণ থামেনি, বরং বেড়েছে। বরং যুক্তরাষ্ট্র আমরা দেখছি যে তারা যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ইসরায়েলের পক্ষে। কি দেখেন আসলে? আপনাকে ধন্যবাদ 71 টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে। আসলে বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে এই যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে হলেও প্রকৃতপক্ষে ইসরায়েল যেহেতু আমেরিকা এবং ব্রিটেন দ্বারা সৃষ্ট, অর্থাৎ আমেরিকা এবং ব্রিটেন যেহেতু ইসরায়েলকে সৃষ্টি করেছে, সে কারণে নৈতিক দায় রয়েছে ইসরায়েলকে রক্ষা করার ব্রিটেন এবং আমেরিকার উপরে, এবং সেই দায়িত্বই পালন করে যাচ্ছে আমেরিকা। যার প্রেক্ষাপটে ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালিয়েছে, তখন আমেরিকা চুপ থেকেছে,
আর যখন ইরান পাল্টা জবাব দিয়েছে তখন কিন্তু নানামুখী হুমকি ধামকি দিচ্ছে, যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, তারপরে ইরানের উপর হামলা চালানোর হুমকি পর্যন্ত দিয়েছেন। এমনকি এরকম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ইরান যদি পরমাণু চুক্তি না করে তাহলে তার পরিণতি এর চেয়েও খারাপ হবে। তো সবকিছু মিলে আমেরিকা যে কাজগুলো করছে এখন এবং এর আগে ইসরায়েলের পক্ষে, সেগুলো আমি মনে করি আমেরিকার পক্ষ থেকে একেবারে স্বাভাবিক কার্যক্রম। কারণ ইসরায়েলকে সৃষ্টি করেছে তারা, তাকে টিকিয়ে রাখতে হবে। এবং আমি সবসময় বলি যে ইসরায়েল প্রকৃতপক্ষে কোনো দেশ না, এটা একটা মার্কিন সামরিক ঘাঁটি। অতএব মার্কিন সামরিক ঘাঁটিকে নিরাপত্তা দিয়ে তাকে বাঁচিয়ে রাখা, তাকে টিকিয়ে রাখার জন্য আমেরিকা যা করার তাই করবে। আমেরিকা যে সমস্ত কাজ করছে এটা মূলত ইসরায়েলকে বা আমেরিকার ঘাঁটিকে টিকিয়ে রাখার জন্যই করছে, এর চেয়ে বেশি কিছু না। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, একটু জানাবেন যে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে, এরকমটা বলছেন গণমাধ্যমে এসেছে এবং সেটা আমেরিকান উচ্চপদস্থ কর্মকর্তারাই এটি গণমাধ্যমকে জানিয়েছেন। আবার হামলার দুদিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। কি দেখেন আসলে যুদ্ধটা মানে আরো বিস্তৃত হবার আশঙ্কা দেখেন কিনা, আরো বড় হবার আশঙ্কা দেখেন কিনা? অনেক ধন্যবাদ ৭১ টিভি দর্শকদের আমার সালাম। প্রথমত আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসেবে বলতে চাই, ইরানের সাথে ইসরায়েলের কোনো বর্ডার নাই। দুইটা দেশের যখন পারস্পরিক বর্ডার না থাকবে, সর্বাত্মক টোটাল ওয়ার যুদ্ধ এটা দুই দেশের মধ্যে করা সম্ভব। কি হতে পারে, তারা মিসাইল, ড্রোন, বিমান দিয়ে আক্রমণ করতে পারে, যেটা হচ্ছে। তো আমার দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্ট, একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আমি একটু টেনে নিয়ে আসি। ইসরায়েল এই পর্যন্ত 3টা যুদ্ধ করেছে, 48, 67, 73। 73 যুদ্ধটার নাম হচ্ছে ইয়াম কিপুর ওয়ার। এটা ইজিপ্ট ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করে এবং ইসরায়েলের একটা বড় অংশ দখল করে ফেলে। তখন মার্কিন সহায়তায় স্যাটেলাইটের মাধ্যমে তারা কিছু তথ্য পেয়ে তারা পাল্টা আক্রমণ করে এবং একটা সিজ ফায়ার হয়। এবং তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে মুসলিম দুনিয়ার মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারলে ইসরায়েল কখনো নিরাপদ থাকবে না। এবং কিসের উপর বিভেদটা সৃষ্টি করা যায়? সুন্নি এবং শিয়া এই ধর্মের উপরেই আমরা এটা সৃষ্টি করতে পারি। এবং তখন তারা কি করলো, শাহ পাহলেভি তখন রাজা ছিল, রাজা আলজেরিয়াতে একটা ভিজিটে গিয়ে সে একটা সাইন করে আসে চুক্তিতে যে আমি সুন্নিদের উপর আর আক্রমণ করব না। তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে শাহ পাহলেভিকে আর ক্ষমতায় রাখা যাবে না। এবং তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে খোমেনিকে নিয়ে ফ্রান্সে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে খোমেনিকে এনে ইরানের সুপ্রিম লিডার হিসেবে বসানো হয়। এবং গোপনে গোপনে খোমেনি কিন্তু যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনেছিল। কন্ট্রা অ্যাফেয়ার্স একটা স্ক্যান্ডাল হয়েছিল, $500 মিলিয়ন অস্ত্র কিনেছিল। এবং এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যত ইরানে স্যাংশন দিয়েছে, এই প্রত্যেকটা স্যাংশনের একটা গ্যাপ ছিল। এর মধ্যে কিন্তু কোনো ইরানিয়ান মারা যায় নাই। এই গ্যাপ ছিল যে তৃতীয় কোনো দেশে যদি কোনো কোম্পানি চুক্তি হয়, সে এখানে ব্যবসা করতে পারবে। ইরাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে, তখন 500,000 চিলড্রেন ডাইড, more than 5 million people die. আমার মতে ইরান is a very close ally of United States in the Middle East. এবং ইসরায়েল তো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু। এবং এটা আমার কাছে একটা খেলা মনে হচ্ছে। এই ইসরায়েল আক্রমণ করে 4 জন মারা গেছে, আহত হয়েছে। আপনি দেখেন ইসরায়েল কত হাজার হাজার মুসলমান ফিলিস্তিনিকে তারা নিহত করেছে। এবং তারা এটা ডিজনি ওয়ার্ল্ডের আতশবাদীর মতন তারা পাঠাচ্ছে ইরানে নাকি 80 জন না কতজন মারা গেছে। আই হ্যাভ অল দি ডাউট। আমি মনে করি টেনশনের কারণে কান্ট্রিজ উইল ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ দিস। তেলের দাম তো বাড়বেই, তেলের মূল্য অনেকটা কমে গিয়েছিল, আবার এটা বাড়বে। এবং আমি ওই এক বক্তার সাথে আমি একমত না যে আজকেই দাম বাড়বে না কালকে দাম বাড়বে। পৃথিবীর যে কোনো জায়গায় যুদ্ধ হোক না কেন, এটা আলটিমেট এফেক্টটা সারা বিশ্বব্যাপী এটা পড়বে, বাংলাদেশের উপর পড়বে। তেলের দাম ইভেন্চুয়ালি এটা বাড়বে। আমাদের মধ্যপ্রাচ্যে অনেক কর্মী আছে, তারা কাজ করে, ফরেন রেমিটেন্স কমে যাবে। ইট উইল হ্যাভ এ ডেভাস্টেটিং এফেক্ট। কারা বেনিফিশিয়াল হবে? এবং মধ্যপ্রাচ্যে যত প্রবলেম থাকবে ইসরায়েল ইরান বা মধ্যে,
তত কিন্তু ইসরায়েল নিরাপদ থাকবে মধ্যপ্রাচ্যে। শান্তি এসে গেলে কিন্তু নিরাপদ থাকবে না, বিকজ এই 9 মিলিয়ন ইহুদির বিরুদ্ধে এই 6 বিলিয়ন মুসলমানও কিন্তু পারছে না। ওরা সংখ্যার দিক থেকে অনেক কম, এবং ইসরায়েলের আয়রন ডোম একটা ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা করেছে। এবং এই অল্প কিছু সংখ্যক মাত্র 20,000 স্কোয়ার কিলোমিটার ইসরায়েল। ইরান হচ্ছে পৃথিবীর ফ্রান্স থেকে 1.4 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার একটা দেশ, পৃথিবীর হাইয়েস্ট গ্যাস রিজার্ভ, 4th হাইয়েস্ট অয়েল রিজার্ভ, এবং ঐতিহাসিকভাবে ইহুদিদের সাথে ইরানের একটা সম্পর্ক ছিল। সাইরুস নামে একজন ইরানের রাজা 6ষ্ঠ শতাব্দীতে ইহুদিদের আবার জেরুজালেমে পুনঃস্থাপন করে, এবং যখন উনি ব্যাক করেন তখন তার সাথে একটা বিপুল সংখ্যক ইহুদি আপনার ইরানে চলে যায়। এবং ইরান ওয়ান্স হাউস the highest amount of Jews in the world. পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ইহুদি ইরানে একসময় বাস করতো, ইস্পাহান এবং খোরাসানে। সো আমি মনে করি বিশ্ব, আপনারা যাই বলেন না কেন, ইরান ইজ এ ভেরি ক্লোজ অ্যালাই অফ ইউনাইটেড স্টেটস, এবং এটা একটা কাল্পনিক একটা যুদ্ধ হচ্ছে। আমার মনে হয় না এটা তৃতীয় বিশ্বে যাবে, বিশ্বযুদ্ধের মধ্যে যাবে। দুইটা দেশের মধ্যে বর্ডার নাই, তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে কিভাবে। সিরাজুল ইসলাম, ইসরায়েলের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম মানে ঘোষণা দিয়ে পাশে আসছে, এবং ডক্টর মনিরুল ইসলাম আকন বলছিলেন যে এটা আসলে ইরানও যুক্তরাষ্ট্রের খুব ক্লোজ অ্যালাই, কিন্তু আমরা মানে বাস্তবিক অর্থে এখন যাদেরকে তেহরানের বন্ধু বলে জানি বা ভাবি, যেমন রাশিয়া, চীন, মানে তারা আসলে কি ভূমিকা নিচ্ছে? বিশেষ করে খুবই মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, সেখানে এই দুটি দেশের কোনো মুভ নেই, সেইভাবে বক্তব্য নেই, সেটা আসলে কিভাবে দেখেন, কি দেখেন? এই আলোচনাটা করতে যাওয়ার আগে আমি ডক্টর মনিরুল ইসলাম সাহেবের কিছু বক্তব্য সম্পর্কে একটু বলি। আসলে উনি একজন মেজর জেনারেল সাবেক সেনা কর্মকর্তা, এবং তিনি ডক্টরেট করা একজন ব্যক্তি, পিএইচডি হোল্ডার ব্যক্তি, অত্যন্ত সম্মানিত এবং জ্ঞানীগুণী মানুষ। তার প্রতি শত শ্রদ্ধা রেখেই আমি বলছি যে উনি যে এই যুদ্ধটাকে একটা খেলা বলছেন বা আতশবাজি, এবং মার্কিন অ্যালাই হচ্ছে মিডল ইস্টে ইসরায়েল এবং ইরান, এবং আমেরিকার স্যাংশনে ইরানের কেউ মারা যায়নি বলে এইটা কোনো স্যাংশন না। আসলে এই কথাগুলো একেবারেই খুব সুন্দর হলো না। এই কথাগুলো আমি মনে করি যে রিয়েলিটির একদম ধারে কাছে নেই। এই কারণে যে দেখুন, এবং এই রকমের ইরান আমেরিকা বা ইরান ইসরায়েল যত টেনশন থাকবে বা এই রকমের অস্থিতিশীল পরিস্থিতি যত থাকবে, তত ইসরায়েল নিরাপদ থাকবে বলে আমাদের মেজর জেনারেল সাহেব বললেন। আসলে কি তাই আমরা দেখছি? আজকে গত রাত থেকে এখন পর্যন্ত আমি সর্বশেষ খবর যেটা জানি যে ইরান 6ষ্ঠ দফা অর্থাৎ 6th ওয়েভ ব্যারাজ ক্ষেপণাস্ত্র মিসাইল ব্যারাজ চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং ইসরায়েলের কোনো শহর, রাজধানী তেল আবিব সহ কোনো শহর গাজার মতো অবস্থা তৈরি হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। মনিরুল ভাই এটা আসলে জানেন কি আমি জানি না। আর ইসরায়েলের বেশ কিছু নাগরিক নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষকে শেল্টারে থাকতেছে, বোম শেল্টারে থাকতে হচ্ছে, এবং ইসরায়েলের 3টি F-35 জঙ্গি বিমান ইরান শুটডাউন করেছে, এবং এই শুটডাউনের সাথে আমেরিকার ভাবমূর্তির, তার সামরিক সক্ষমতা, তার প্রযুক্তি, তার সামরিক প্রযুক্তির ব্যবসা বাণিজ্য অনেক কিছুর সম্পর্ক, তার প্রভাব প্রতিপত্তি, সামরিক মানে বলা হচ্ছে যে কোন যুদ্ধে এখন পর্যন্ত F-35 ভূপাতিত হয়নি, মানে এই অপরাজেয় ছিল। ইয়েস, সেটা অপরিচিত, এবং এই প্রথম ইরানের হাতে শুটডাউনের ঘটনা ঘটলো এবং তাদের পাইলট অলরেডি আটক। আচ্ছা, এইরকম কতগুলো ঘটনা ঘটেছে, এবং ইসরায়েলের যে জনগণ, ইহুদিবাদী ইসরায়েল যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কিন্তু ইহুদি নাগরিকরা আরামায়েশে শান্তিতে থাকবে, এইরকম একটা দেশ কিন্তু ইহুদিবাদী ইসরায়েল। সেই দেশের মানুষ যুদ্ধে মারা যাবে, তারা অশান্তিতে থাকবে, এইরকম মারামারি বিঘ্ন সারা বিশ্ব থেকে লোক এখানে শান্তিতে রাখার কথা, এই মারামারি কাটাকাটির ভিতরে থাকার কথা না সেক্ষেত্রে। এবং ইসরায়েল
ইরানের সাথে বর্তমান দ্বন্দ্ব সংঘাতের কারণে কতটুকু শান্তিতে আছে আমরা একেবারে সাধারণ খোঁজ খবর যিনি রাখেন তারাও জানেন। সেক্ষেত্রে মনিরুল ভাই যে কিভাবে বলছেন যে এই রকম থাকলে ইসরায়েল শান্তিতে থাকবে, আরামায়েশে থাকবে, আমি ঠিক পরিষ্কার না, এবং যার কারণে আমি ওনার সাথে এখানে একেবারেই একমত হতে পারলাম না। পাশাপাশি ঐতিহাসিক দৃষ্টিকোণ বা সাম্প্রতিক বিশেষ করে 1979 সালে ইরান ইসলামী বিপ্লব হওয়ার পরে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব বিপ্লবের আগের ইরান একটা আর বিপ্লবের পরের ইরান একটা, অর্থাৎ 1979 সালের পরে এখনকার যে ইরান, এই ইরানের সাথে আমেরিকার এবং ইসরায়েলের সম্পর্ক যা 1979 সালে 11 ফেব্রুয়ারি বিপ্লব সফল হওয়ার আগের ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের সম্পর্ক তা না, ভিন্ন। এবং অ্যাট দ্য সেম টাইম মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের সাথে একই রকমের সম্পর্ক জাস্ট উঠানামা করেছে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক উঠানামা করার কারণে। আমি শেষ করি, তো এইরকম একটা প্রেক্ষাপটে কোনো মতেই আমেরিকা এবং ইরান মিত্র দেশ নয়, ভেতরে ভেতরে গোপনে গোপনে উপরে উপরে কোনোভাবেই না। এবং আমেরিকাকে আমি বলি, এবং মনিরুল ভাই একটু নিশ্চয়ই খেয়াল দিয়ে শুনবেন, যে আমেরিকাকে ইরান থেকে সিম্পলি একেবারে অত্যন্ত অপমানজনকভাবে বের করে দিয়েছে এই ইরান, পৃথিবীর একমাত্র দেশ যে কিনা তার দূতাবাসকে দখল করে নিয়েছে, সেখানে তাদের কূটনীতিকদেরকে জিম্মি করেছে এবং চুক্তির বিনিময়ে সেই কূটনীতিকদেরকে মুক্ত করতে হয়েছে। নট অনলি দ্যাট, খুব রিসেন্ট ইয়ারগুলোতে আমরা দেখতে পারি যে ইরানে আমেরিকার যে সামরিক ঘাঁটি আইন আল আসাদ, এই আইন আল আসাদকে ইরান ক্ষেপণাস্ত্র মেরে চুরমার করে দিয়েছিল। জি, আমি একটু ওনার ব্যাখ্যাটাও একটু শুনি, একটু আমার সময়ও শেষ হয়ে এসেছে। ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, এইরকম একটা প্রেক্ষাপটে কোনো মতেই ইরানের সাথে ইসরায়েলের বা ইরানের সাথে আমেরিকার মিত্রতার সম্পর্ক খোঁজার কোনো সুযোগ নেই। একটু দেখি, মানে একটু ওনার ব্যাখ্যাটাও একটু জানি। জি জি, ডক্টর মনিরুল ইসলাম। অনেক ধন্যবাদ। আমি আসলে কোনো তথ্য এবং প্রমাণ ছাড়া কোনো কথা বলি নাই, আমার শ্রদ্ধেয় বক্তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি। প্লিজ কালেক্ট দি ডাটা অ্যান্ড সি এই স্যাংশনে ইরান কতটুকু এফেক্টেড হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং স্যাংশনে ইরানের 2-4 জন মানুষ মারা যাওয়া মানে এই নয় যে সেই স্যাংশন কার্যকরী। আপনার কাছে যদি একটু শুনিও না, এই সম্মানটা দেখান আমাকে। আমি কিন্তু আপনার বক্তব্যে অনেক কথা বলেছেন, আমি কোনো কথা বলিনি। এবং স্ট্যাটিস্টিক্স উইল স্পিক। ইরাকের বিরুদ্ধে যখন ইউএসএ স্যাংশন দিয়েছিল 500,000 5 লক্ষ শিশু মৃত্যুবরণ করেছে এবং মোর দেন 5 মিলিয়ন পিপল ডাইড ইন ইরান। ইরানে কিন্তু কোনো মানুষ মারা যায়নি, 2-4 জন হবে কিনা আমি জানি না। স্যাংশনের মধ্যে অনেক গ্যাপ ছিল, আপনি স্যাংশনের দিকে রাখেন, ওখানে বলা আছে কোনো কোম্পানি যদি তৃতীয় কোনো দেশে যদি চুক্তিবদ্ধ থাকে, কোকাকোলা ব্যবসা করেছে ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন ছিল। কোকাকোলা তো একটা আমেরিকান কোম্পানি। এবং কন্ট্রা অ্যাফেয়ার্স খোমেনি $500 মিলিয়ন অস্ত্র কিনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং এই যে কিছুদিন আগে, এটা তো নট দি ফার্স্ট টাইম, গত 1 বছরে 2 বার ইসরায়েলের সাথে ইরানের এই গোলা বিনিময় হয়েছে, আতশবাজি হয়েছে। কতজন মারা গেছে? আপনি বলেন ইরানে 5 জন 6 জন মারা গেছে, আপনি দেখেন গাজাতে কতজন মারা গেছে, হাজার হাজার মুসলমান ওখানে মারা যাচ্ছে। সো ইট ইজ এ গেম টু ডাইভার্ট, ইটস গুড, দে আর সাকসেসফুল। আপনার মতন আমাদের মতন মানুষকে তারা ভুল বুঝাতে পারছে। আই থিঙ্ক দেয়ার প্রোপাগান্ডা ইজ ভেরি সাকসেসফুল। বিভিন্ন দেশের শিক্ষিত ব্যক্তিরা এই ট্র্যাপে পা দিয়েছে। এবং আমি মনে করি না এই যুদ্ধ, আপনি দেখেন হিস্ট্রি উইল স্পিক, ইউ সি হাউ ফার দিস ওয়ার উইল গো, বিকজ দুইটা দেশ মাঝখানে 1000 মাইলের ডিফারেন্স, ক্যান দে হ্যাভ এ টোটাল ওয়ার এগেইনস্ট ইচ আদার? এটা কখনোই এটা সম্ভব না। এবং এটা ডেফিনেটলি টু ডাইভার্ট পাবলিক অ্যাটেনশন, এটা তেলের দাম বাড়বে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে শেষ করতে বলা হয়েছে। আমার মনে হয় যে ব্যাখ্যাটাও বোঝা গেছে। অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম এবং ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য সংবাদ যুগে। এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সঙ্গে থাকুন।